মেঘালয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আবার এসে গেছি। ভারতের 7 সিস্টার্সের মধ্যে একটা বোন হলো মেঘালয়া, আর আমরা এই মে মাসে এখানেই ঘুরতে এসেছিলাম। মেঘালয়াতে মে মাস থেকেই বর্ষা শুরু হয়ে যায়, তাই দেখতেই পাচ্ছেন ওয়াটারফলগুলো জলে ভর্তি। আর এই পর্বে আপনাদের দেখাবো ডাউকি নদীর একদম কাচের মতন স্বচ্ছ জল, ভারত আর বাংলাদেশের বর্ডার যেটা মেঘালয়াতে পড়ে। অবশ্যই তার সাথে আপনাদেরকে নিয়ে যাব এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজে, আর মেঘালয়ার ইনভেনশন লিভিং রুট ব্রিজ, যেটা এখন পর্যন্ত ট্যুরিস্ট আর লোকালসরা ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 2 মে 2025 অ্যান্ড আমরা কোথায়? আমরা হলাম শিলংয়ে, শিলং মেঘালয়া। এখন বাজে 8:40 AM। আমরা আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিইং এর জন্য। চেক আউট করছি না, জাস্ট বেরিয়ে সাইট সিইং এর জন্য যাচ্ছি। যারা আগের এপিসোডটা দেখেননি বলে রাখি, আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে কলকাতার থেকে আমরা শিলং এসে পৌঁছালাম, কোথায় চেক ইন করলাম, রুম ট্যুর দিয়েছি, আর তার সাথে অবশ্যই হেঁটে হেঁটে, তাও আবার ট্যাক্সি করে না, নিজেরা হেঁটে হেঁটে কোথায় কোথায় শিলংয়ের লোকাল সাইট সিইং করলাম সেটাও দেখিয়েছি। সব থেকে প্রথমে চলুন বেরোনো যাক। আর তার আগে যেটা আপনাদের করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে পুরো সিরিজটা দেখবেন, মেঘালয়ার অনেক ডিটেলস পাবেন, কিভাবে ঘোরা উচিত, একদম বেস্ট যাতে ঘোরা হয় কম দিনের মধ্যে, ওইটা আমার চ্যানেলে থাকবে। তাহলে দেখতে থাকুন। আগের পর্ব যারা দেখেছেন বলেছিলাম যে আমাদের এয়ারবিএনবি থেকে পুলিশ বাজার হলো 1.2 কিলোমিটার্স। তাই সব থেকে প্রথমে চলে গেলাম পুলিশ বাজার। ওখানে ব্রেকফাস্টটা সেরে নেব, আর এখানেই কিন্তু সব ট্যাক্সি স্ট্যান্ড, তাই জন্য সাইট সিইং এর জন্য এখান থেকেই ট্যাক্সি নেব। চলুন এবার আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার পালা। এখানে দুটো অপশনস আছে। একটা হলো আপনারা প্রাইভেট গাড়ি নিতে পারেন, এখানে দীপ ট্রাভেলস বলে একদম পুলিশ বাজারের মুখে একদম গোল চক্করটাই আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমরা ওখানে গিয়ে কথা বললাম, একটা সরদারজি ছিলেন, ভালো বাংলাও বলছে, হিন্দিও বলছে। তাছাড়া আর একটা অপশন আছে, কিন্তু সেটার জন্য আপনাদেরকে আরো সকালে উঠতে হবে, কেন যে ওইটা হলো, এটা আমি অলরেডি জানতাম, বাট আমাদের অতটা ইচ্ছা ছিল না বাসটাই করার, কারণ যে আমরা যেহেতু ব্লগ করব, ব্লগে কি হয়, যারা ব্লগিং করেন তারা জানেন যে একটু টাইম লাগে। কোন একটা স্পটে গেলাম, একটু নিজস্ব টাইম লাগে ওখানে কটা শর্টস নেওয়ার, কিছু বলার থাকলে বলার, যেটা বাসে একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, কেন বাসে একটা সার্টেন টাইম থাকে, এই টাইমের মধ্যে করে আপনাকে আবার ফেরত আসতে হবে, বিকজ ওখানে অন্যরাও থাকে, তো অন্যরা তো আর আমাদের জন্য ওয়েট করবে না। বাসের অপশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাসটা কিন্তু এই প্রাইভেট যে ট্রাভেলস গুলো আছে ওনাদের হয় না, বাসটা হয় মেঘালয়া ট্যুরিজমের। ওইটা একটা পার্কিং আছে এখানে, যে কাউকে জেনে নেবেন পুলিশ বাজারে এসে। অবভিয়াসলি ট্যাক্সি ড্রাইভারদের জানবেন না, ওরা কিছুতেই বলবে না। কোনো দোকানে জানবেন যে মেঘালয়া ট্যুরিজমের অফিসটা কোথায়, ওখানে গিয়ে আপনারা বাসের টিকিট বুকিং করতে পারেন। আগে 500 রুপিস নিত পার পার্সন, এখন নিশ্চয়ই দাম বেড়েছে। তো ওখানে সকাল 8টা নাগাদ কিন্তু পুলিশ বাজার থেকে বাস ছেড়ে দেয়, আর ওইটা ঘোরাতে নিয়ে যায় হলো মলিংনং ভিলেজ, ডাউকি, সব আপনাদেরকে ঘোরাবে। ফাইনালি গিয়ে ওই আঙ্কেলের সাথে কথা বলি, সরদারজির সাথে, দেখি উনি কততে মানেন। এখন আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, যত পড়বে তত আপনাদেরকে লাস্ট পর্যন্ত জানিয়ে দেবো। এসে গেছি, এখানে পুরি সবজি আছে, পুরি সবজি খেয়ে নেব, বসে পড়ি। পুলিশ বাজারে সকালে আপনার এরম পুরি সবজিও পাবেন, তার সাথে ক্যাফে আর মিষ্টান্ন ভান্ডারগুলোও খোলা থাকবে। বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। রাস্তার ওপরেই পুলিশ বাজারে, যেটা বললাম, ভর্তি অপশনস পেয়ে যাবেন, কারণ রাস্তায় ভর্তি, রাত্রিবেলাও যেমন থাকে বাবিকিউ চিকেন আর ওইসব, সকালেও কিন্তু সব থাকে। তো আমরা এখন পুরি সবজি নিয়ে নিয়েছি, 30 রুপিস করে নিয়েছে পার প্লেট। কটা পুরি আছে? দুটো, বড় বড়, মানে ভটোরের সাইজের। তো খেয়ে নিই। গাড়ি আমরা নিয়ে নিয়েছি, যে জায়গাটা থেকে নিয়েছি তার নাম হলো দীপ ট্রাভেলস। আমরা আসলে আগের দিন সন্ধ্যেবেলাও গেছিলাম, কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল। আজ আমরা করে নেব ডাউকি ট্যুর, যেটার মধ্যে মলিংনংও থাকবে। এখানে লিস্ট দেওয়া রইল। উনি টোটাল, আমরা ছোট্ট একদম গাড়ি নিয়েছি অল্টো, এখানকার লোকাল যে ট্যাক্সিগুলো ওনারা এগুলোই দিয়ে দিচ্ছে, তাছাড়া বড় গাড়িও আছে। আমরা শুধু দুজন, তো আমাদের ওই বড় গাড়ি নিয়ে লাভ নেই। আর আমাদের টোটাল উনি নিচ্ছে হলো 4000 রুপিস। অনেক বললাম যে আরেকটু কমাতে, 3 করতে বা 3500 করতে, কিন্তু করলো না, বললো যে এইটাই এখন রেট চলছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভালোভাবে নিজেদের মতন প্রাইভেট যে ঘোরাটা, ওইটা ভালো করে হলেই হলো। আপনাদেরকে অবশ্যই জানাবো লাস্টে যে কেমন ঘোরা হয়েছে। মেঘালয়ের সৌন্দর্য তার ভূদৃশ্য এবং বাতাসে। যারা একবার মেঘালয়ে আসবেন
এই জায়গাটাকে কোনোদিন আর ভুলতে পারবেন না। মেঘালয়ের রাজধানী শিলংয়ের থেকে কিন্তু এখন আমরা বাইরের দিকে যাইও নি, কিন্তু তাতেই দেখুন এত গাছপালা। শিলংয়ের শহর থেকে বেরিয়ে এখন আমরা একটু বাইরের দিকটায় এসছি, আস্তে আস্তে পাহাড়গুলোতে উঠছি, আর কি সুন্দর, পুরো সবুজ, একটা কোনো জায়গা নেই যেখানে গাছ নেই, পুরোপুরি জঙ্গল আর গাছে ঘেরা, আর তার সাথে কনস্ট্যান্টলি ক্রিকেটসের আওয়াজ হচ্ছে। মেঘালয়াতে যে এতটা বৃষ্টি হয় সেটা এখানকার গাছপালা দেখলেই বোঝা যাবে, ভেজা, সুন্দর, সবুজ, যেটা অনেক পাহাড়ের জায়গায় মিসিং থাকে, কিন্তু এখানে না। আমার পার্সোনালি মেঘালয়া খুবই পছন্দ। শিলং শহর থেকে একটু বেরোতে না বেরোতেই আমাদের ড্রাইভার দাদা লরেন্স আমাদেরকে একটা ভিউ পয়েন্টে আনলো। উনি বললেন ট্যুরিস্টরা যায় শিলং পয়েন্টে, কিন্তু লোকালসরা পুরো শিলং একবারে দেখতে গেলে ঠিক এই জায়গাতেই কিন্তু পিকনিক করতে আসে। কি ভিউ দুর্দান্ত লাগছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সোজা পুরোপুরি শিলং শহর দেখা যাচ্ছে, আর ওই দিকটা কিন্তু রোদ্দুর পড়েছে, কারণ আমরাও আসলাম, ভালো রোদ্দুর পড়েছে, মনে হচ্ছিল আবার ট্যান হবো। রোদ্দুরের জন্য আরো ভালো বোঝা যাচ্ছে, পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। কি সুন্দর না জায়গাটা দেখুন। আর ওই যে ওইখানে দেখছেন, ওখানে দেখুন ভর্তি ছোট্ট ছোট্ট দোকান আছে। আপনারা ফল খেতে চাইলেন, ওখানে মনে হয় হ্যাঁ ওখানে সবজি, ফল, ম্যাগি ফ্যাগি যদি খেতে চান, দেখুন ওখানে পুরো লাইন দিয়ে চিপসের দোকান, পুরো পুরো লাইন দিয়ে আছে, লাইন দিয়ে। পাহাড়ের প্রতিটা যাত্রার মতন এই যাত্রায়ও পেয়ে গেছিলাম একটা বন্ধু। দেখছেন আমার পাশে এসে কি সুন্দর বসে আছে, আর আমি যেখানেই যাচ্ছিলাম ও কিন্তু আমার পিছন পিছন চলে আসছিল। मेरा नाम है लॉरेंस। लॉरेंस, ओके ओके। लोकल टैक्सी ड्राइवर हूँ। हेलो कर दीजिए। हाय हाय। भैया को लेके ये लोग कोलकाता से है, तो एकदम बढ़िया घुमाएंगे। মেঘালয়াতে এটা আমার সেকেন্ড টাইম, আর এবারও আমার সেম অভিজ্ঞতা। এখানকার মানুষ খুবই মিষ্টি। শুধুমাত্র নিউজ চ্যানেলে কোনো একটা ঘটনা দেখে একটা স্টেটকে বদনাম করে দেয়া কিন্তু একদমই ঠিক না। রিসেন্ট এই ঘটনাটায় মেঘালয় স্টেটকে বদনাম করা হলো, কিন্তু লাস্ট পর্যন্ত কে দোষী বেরোলো? তার নিজেরই কেউ। সিকিম ছাড়া বাকিটা নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত খুব আনএক্সপ্লোর্ড। আপনারা যারা পাহাড় ভালোবাসেন, আপনাদের বলবো নর্থ ইস্ট ইন্ডিয়াও ঘুরে দেখতে। ল্যান্ডস্কেপগুলো অপূর্ব সুন্দর, এক একটা দেখার মতন। এদিকে কিন্তু খুব উঁচু পাহাড় না, ওই হিমালয়াজের মতন না, কিন্তু মানে ল্যান্ডস্কেপগুলো অপূর্ব সুন্দর, খুব সুন্দর লাগছে, অন্য ধরনের। কেন এইগুলো তো জয়ন্তিয়া হিলস, খাসি हिल्स, ये जो हम लोग जा रहे हैं ये वाला कौन सा हिल है? ये खासी हिल्स है। খাসি হিলস है। তো উঁচু তো অত না, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর ল্যান্ডস্কেপ গুলো, দারুণ। ওই যে বাজারগুলো বসেছিল একদম শিলং এর ভিউ পয়েন্টে যেটা দেখালাম তার অপোজিটে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম মানে গাজর, তারপরে ওদের যেখানে বড় চিলিস গুলো হয়, মানে টক টক করছে, ওই কালার মেশানো না, কিন্তু একদম অর্গানিক, যে ভালো এখানকার ভেজিটেশন। আজকে আমরা সব থেকে প্রথমে চলে যাচ্ছি ডাউকি, যেটাকে উমগত রিভারও বলে। আর শিলং থেকে ডাউকি যাওয়ার রাস্তাটা, এটা কিন্তু খুব লম্বা একটা জার্নি। শিলং থেকে ডাউকির ডিস্টেন্স হলো ৮০ কিলোমিটার, যেতে মোটামুটি ২.৫ থেকে ৩ ঘন্টা লাগবেই। আর ডাউকি যাওয়ার পথেই পড়ে যাবে এই ভিউ পয়েন্টটা। চলুন প্রনাউন্সিয়েশনটা লরেন্সের থেকেই শুনে নি। প্রনাউন্সিয়েশন क्या होगा ये? मॉन्जिंग, माउजिंगी, माउजिनी, फिर এখন আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে। প্রনাউন্সিয়েশন খুব কঠিন, তাই জন্য ওই লরেন্স ভাইয়াকে দিয়ে প্রনাউন্সিয়েশনটা বলে নিলাম। মোস্ট প্রবাবলি ইট ইজ মজিনি লাপিন সংঘম, এরকম কিছু একটা। আমি ভুলভাল বলছি, বাট এক্সাক্ট প্রনাউন্সিয়েশন লরেন্স ভাইয়া উনি বলে দিয়েছে। তো আপনাদেরকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, খুব সুন্দর। চোখের সামনে ছিল সবুজ চাদরে ঢাকা পাহাড়, মনে হচ্ছিল যেন পাহাড়ের ঢেউ বয়ে চলেছে। সত্যিই মনে হচ্ছিল এই পাহাড়ের আর কোনো শেষ নেই। আমরা সবাই আমাদের নিজেদের জীবনের প্রোটাগনিস্ট, কিন্তু যে মুহূর্তে আমরা সমুদ্র বা পাহাড়ের সামনে আসি, ওই সবকিছু ভুলে যাই।
মনে হয় আমরা কতটাই তুচ্ছ এই প্রাকৃতিক সৌন্দর্যের সামনে। এখন আমরা ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে আছি, অপূর্ব সুন্দর। ফার্স্ট অফ অল যেটা বারবার আমি বলছি সেটা হলো পুরো গাছ ভর্তি, পুরো গ্রিন, মানে পাহাড়ের কোনো ব্রাউন, আমরা যে ছোটবেলা আঁকতাম কোনো ব্রাউন পার্ট নেই, পুরো সবুজ, বড় 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 গাছ, জঙ্গল, আর তার সাথে যেটা বেস্ট লাগছে এরম না যে সামনে একটু পাহাড় আর দিয়ে পিছনে শেষ, ওই দিকটা যদি দেখেন মানে কনস্ট্যান্ট মনে হচ্ছে যেন একটা পাহাড়ের ওয়েভ, পুরো এরম কনস্ট্যান্ট, মানে পুরো একটা রেঞ্জ এরম চলেই যাচ্ছে, আবার তার পিছনে আবার এরম চলে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন ঢেউ খেলেছে পাহাড়ে। দারুণ দারুণ অপূর্ব সুন্দর এই জায়গাটা। তো মানে আমার এতক্ষণে ভিউ এর জন্য সত্যি এটা দারুণ ভিউ পয়েন্ট, মানে এটা ওই কমার্শিয়ালাইজ ভিউ পয়েন্ট না, এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট। ও এন্ট্রি ফি নিয়েছে, সেটা তো অবশ্যই নেবে, পার পার্সন নিয়েছে 20 রুপিস করে, কিন্তু ওয়ার্থ ইট। পেট্রোল পাম্পে একজন ছিলেন আন্টি, ওনার কাছে সব ফল বিক্রি হচ্ছে, এইটা ওনাদের লোকাল ফ্রুট, এটা টক টক হয়, তাই জন্য এক প্যাকেট পুরো নিলাম না, এক প্যাকেট মাত্র 20 রুপিসই নিচ্ছে, কিন্তু অত টক খেতে পারবো না বলে একটা নিয়েছি, টেস্ট করে দেখছি কেমন। আর তাছাড়া এরম গ্রেপস নিয়েছি এখানকার 20 রুপিস, আর এটা মিষ্টি মিষ্টি হবে, এটাও এখানকার লোকাল ফ্রুট, বেরিজ না, সফে, ওকে সফে বলে এটা ওরা, এটা মিষ্টি মিষ্টি হবে, তো এটা খেয়ে দেখবো। আগে একটু এই টকটা দেখি কেমন। ও এটা বেসিক্যালি আমরা যে আমলা খাই, আমি তো আমলা পছন্দ করি, আমলাটা আরো বেশি টক হয়, এটা আমলার থেকে একটু কম টক, টক আর মিষ্টি মেশানো, মানে আমার ভালো লাগছে, আমার যেহেতু একটু এই ফ্লেভার পছন্দ। মাঝখানে সিডটা আছে ওই আমলার মতনই, আমলাটা একটু বেশি টক হয়, এটা অতটা না। খা, এই দেখুন এইটা হলো ফলটার ক্লোজ আপ। এবারে মিষ্টি মিষ্টিটা খাচ্ছি, এটাও ঠিক মিষ্টি না, এটাও টক টক, মিষ্টি টক মেশানো, ভালো খেতে, মানে রিফ্রেশিং, ভালো লাগছে, টক টক। গাড়িতে বসে বাংলাদেশের প্রথম ঝলক পেয়ে গেছি, দেখতে পেলাম, আবার এখন গাছপালার জন্য পুরো ঢেকে গেছে, আবার দেখতে পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাউকি যাওয়ার পথে আপনারা একটা উঁচু জায়গা থেকে থ্রু আউট বাংলাদেশ দেখতে পাবেন। আর ডাউকি যাওয়ার আগে এইটাও আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে দিই যে বর্ষাকাল ছাড়া যখনই আমি গেছি আমি কিন্তু সত্যি একদম ক্রিস্টাল ক্লিয়ার জল পেয়েছি। আমিও ইনফ্যাক্ট যখন এসেছিলাম আমি কিন্তু পরিষ্কার জল পেয়েছিলাম, যে ক্রিস্টাল ক্লিয়ার জলটা বলে, সত্যি নিচে পাথর দেখা যাচ্ছিল। হ্যাঁ, এবার আপনারা যেটা ইনস্টাগ্রামে যে ছবিগুলো দেখেন ওগুলো এক্সেসিভ এডিটেড থাকে, ওটা এমন এডিটেড থাকে যেন সেই মনে হয় বোটের নিচে পুরো সব দেখা যাচ্ছে একদম, ওরম না, ওরম কিন্তু না, ওরম ন্যাচারালি কোনোদিন হতেই পারে না, কেন জলে এমনি আকাশের রিফ্লেকশন হচ্ছে, আশেপাশে গাছ পাহাড়ের রিফ্লেকশন হচ্ছে, তো ওইটা কোনোদিন হতে পারে না যেটা ইনস্টাগ্রামে এডিট করে দেখায়, যে পুরো কোনো রিফ্লেকশন নেই, শুধু জলের নিচের ভেতরটা দেখা যাচ্ছে, ওরম কোনোদিন হয় না। আমিও কিন্তু এই মে জুন মাসেই এসেছিলাম, অ্যারাউন্ড জুনেই এসেছিলাম, এবার তো মেতে এসছি, তো এবারও এক্সপেকটেশন আছে যেরকম পরিষ্কার পাবো। যত বর্ষা বাড়ে, মনে করুন জুলাই থেকে সেপ্টেম্বরের ওই যে স্ট্রেচটায়, তখন কিন্তু কাদাটে হয়ে যাবে জলের রং। এইটা যেহেতু মেঘালয়া আর বাংলাদেশের বর্ডার, ডাউকি বাংলাদেশ বর্ডার, তাই জন্য এখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের পোস্ট দেখলাম, কোনো চেক করলো না, বাট বসে আছে সেটা দেখতে পেলাম। আর এই যে নদীটার নাম কিন্তু উমগত রিভার, আর জায়গাটার নাম হলো ডাউকি। 1টা বাজে, এখন আমরা এসে গেছি ডাউকি রিভারের এখানে, আর বোটিং তো মানে পুরো ভিড়, বাপরে বাপ, মানে লোকে কখন এসে গেছে কে জানে, কত লোকে স্নান করছে, বোট ভর্তি। ওকে, এবার কত নিল, 1 ঘন্টা ঘোরাবে, কতটা নিয়ে যাবে সেটা নিশ্চয়ই আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। আর নিয়েছে হলো 1200 রুপিস, 1200 টাকা নিয়েছে। এখন সিঁড়ি আছে এখানে বানানো, তো আমি সিঁড়িগুলো দিয়ে নামছি, তাই জন্য নিচের দিকে তাকিয়ে, নালে গড়িয়ে একদম ইনটু ডাউকি। জলটা আমি অলরেডি ওপর থেকে দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়েস ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। সিঁড়ি দিয়ে একটু নামতে না নামতেই দেখুন আমরা উমগত নদী দেখতে পাচ্ছি।
আর এটাকে কিন্তু ডাউকি রিভার বা ওয়া উমগত বলা হয়। আপনারা যখনই মেঘালয়া ঘুরতে আসবেন অবশ্যই ডাউকি ট্যুরটা করবেন। প্রথমত উমগত নদীর এই কাচের মতন স্বচ্ছ জল, আর তার সাথে এখানে দেখতে পাবেন ভারত আর বাংলাদেশের বর্ডার। নেমে গেছি আমরা, প্রথমটা পুরোই সিঁড়ি, হালকা নিচে নেমে মানে একটু একদম পাথর নেমে গেছি। অ্যান্ড এবারে বসে পড়েছি বোটে। কতটা ডিফারেন্স এক্স্যাক্টলি 2017-এ যখন আমি জুনে এসেছিলাম কোনো রোদ্দুর ছিল না, পুরো আমরা বৃষ্টিতে এসেছিলাম। আসার পরেও যখন আমরা বোটিং করছিলাম এরকম ছাতা নিয়ে বৃষ্টিতে, এটা একটা অন্যই একটা লুক ছিল। এখনো লুকটা আবার আলাদা, এখন হলো একদম মারাত্মক রোদ্দুর, ট্যান হোনা অনিবার্য হ্যাঁ। এইরকম ভাবে বসছি, এত রোদ্দুর, দুখানা ছাতা আছে তবুও মানে রনিতটা হলো, আমি ওকে বললাম চল ছাতাটা নিয়ে নে, একটুখানি গাড়িটা পিছনেও যায়নি পার্কিংয়ে, যে নিয়ে নে, ছাতাটা নিল না। আপনাদের আগেই যেটা জানালাম, নদীটার নাম হলো উমগত নদী, কিন্তু জায়গাটার নাম ডাউকি বলে অনেকজন এটাকে ডাউকি রিভারও বলে। উমগত নদীটি তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দৃশ্যমান নদীর তলদেশ সহ স্বচ্ছ জলের জন্য পরিচিত। নদীতে বোটিং করতে করতে যেমন একদিকে আপনারা দেখতে পাবেন খাসি হিলস আর একদিকে দেখতে পাবেন জয়ন্তিয়া হিলস। দুটো পাহাড়ের মাঝখানে অবস্থিত এটা একটা খুবই সুন্দর নদী। নদীর আর এক ধারে আবার দেখবেন লোকালসরা মাছ ধরার চেষ্টা করছে। আর ডাউকি নদীর মাঝখানে দেখতে পাবেন একটা সাসপেনশন ব্রিজ, এটা তৈরি করা হয়েছিল 1932 সালে। জলটা যদি মন দিয়ে দেখেন অ্যাকচুয়ালি পরিষ্কার, এরমভাবে যখন ডিরেক্টলি দেখছি নিচে কিন্তু দেখা যাচ্ছে। ওই দিকটা আরেকটু পরিষ্কার ছিল, আমার মনে হয় ওই সাইডে গিয়ে আরও হবে। একদম নীলচে সবুজ রং জলটার, পুরো এখানে যে জঙ্গলগুলো পাহাড়ের ওপরে, ক্লিপসের ওপরে, ওগুলোর পুরো রিফ্লেকশন হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে। ভিডিওতে আপনারা বুঝতে পারবেন, কিন্তু যেটা নিজের চোখের সামনে থেকে দেখা ওটা কোনোদিনই কোনো ক্যামেরার লেন্স জাস্টিফাই করতে পারবে না। খুব খুব সুন্দর, খুব। আর স্পেশালি যখন এই ক্লিপসের পাশগুলো দিয়ে যাচ্ছি না, আরও সুন্দর লাগছে। ছায়াটা পড়েছে, জলটা পুরো নীল, কি সুন্দর জলটা। আমরা যেখান থেকে বোটিং শুরু করেছিলাম এখন অনেকটা চলে এসেছি। ওই জায়গাটা তো ফিরে তাকালে আর দেখাও যাচ্ছে না। আর এই জায়গাটায় পৌঁছালে বুঝবেন যে এখানকার জলটা আরো বেশি পরিষ্কার। সত্যি রিভার বেড কিন্তু দেখা যাচ্ছে। আর এই জায়গাটা যেখানে বড় বড় পাথর আর বোল্ডার দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব বোটরাই একটুর জন্য দাঁড়াবে, আপনাকে 15 মিনিট দেবে ঘুরে দেখার জন্য বা কোনো খাওয়া দাওয়া করার জন্য। যেখান থেকে বোটিং স্টার্ট হয়েছিল ওখানে কিন্তু নদীটা যথেষ্ট স্থির, কিন্তু এইদিকে আসতে না আসতেই নদীর স্রোত দেখতে পাবেন, আর তার সাথে কতটা পরিষ্কার সেটাও বুঝতে পারছেন। আর বাইরে যতই রোদ্দুর আর গরম না হোক, জল কিন্তু একদম কনকনে ঠান্ডা। তাই জন্য এখানকার দোকানদাররা ফ্রিজ না ইউজ করে পাথর দিয়ে একটা জায়গা বানিয়ে তার মধ্যে সব কোকের বোতল আর জলের বোতলগুলো রেখেছে। কিন্তু তার মানে এইটা না যে ওরা নদী ময়লা করছে। তাই জন্য আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রেসপন্সিবল ট্যুরিস্ট হবেন, এই নদীতে কোনো ময়লা ফেলবেন না। আমরা খেলাম পাইনঅ্যাপল, আর তারপরে এখান থেকে যাওয়ার পালা ছিল। এবার আপনাদেরকে প্রপারলি দেখাবো ভারত আর বাংলাদেশের বর্ডার। ভিডিওতে আই হোপ বোঝাতে পারছি যে কতটা ভাস্ট। এবার আস্তে আস্তে মনে হয় আমরা একটু সাইডের এইগুলোতে যাব। এই যে যেটাতে পাইনঅ্যাপল দিয়েছিল, কিন্তু আমরা এটা জলের মধ্যে ফেলবো না আনলাইক আদার্স, কিন্তু জাস্ট জলটা দেখুন।
এখানে ডাউকিতে কিন্তু মাছ ধরছে, কিন্তু আমাদের সাথে যিনি আছেন, যিনি চালাচ্ছেন বোটটা, উনি বলছেন এখান থেকে না কিনতে, এখানে দাম বেশি। রাদার বাজারে, ডাউকি বাজারে মাছ কম দামে পাওয়া যায়, কেন বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মাছ আসে, আরো বেশি ভালো খেতেও হয়। ওটাই উনি গল্প করে বলছে আমাদের। নিয়েছে 1200 জানি, আর একটু কমালে কারণও ভালো হতো, অবশ্যই আমাদের ভালো হতো। কিন্তু অপূর্ব ছিল জার্নিটা, খুব ভালো লেগেছে। ওই দেখুন ওখানে হলো বর্ডার সিকিউরিটি ফোর্স পোস্টিং আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডাউকি বাংলাদেশ বর্ডার। এই যে এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর জাস্ট ওই দিকটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ। আমার চোখের সামনে এক্স্যাক্টলি আবার ওই ফিলিংটা হচ্ছে যেটা সান্দাকফুতে হয়েছিল, একবার ইন্ডিয়া একবার নেপাল। এখানে যারা আছে আমরা ভাবছিলাম তখন থেকে এখানে তো আওয়াজ হচ্ছে, এটা হয়তো আমাদেরই সব যারা স্নানে নেমেছে, কিন্তু না, এরা সব বাংলাদেশি। এদিকে এই দেখুন, এদিকে হলো ইন্ডিয়া বোটিং করছে, পুরো শান্ত বোটিং করছে, আর ওইদিকে হলো বাংলাদেশ। আর আমি জানি না আমাদের বোটটা যত ঢুকছে তত ওরা আরো চেঁচানো শুরু করে দিচ্ছে। এই দিকটা তো পুরোপুরি এই দিকটা দেখাচ্ছি, পুরো বাংলাদেশে ওরা স্নান করেই যাচ্ছে, আর ওদেরই কিন্তু চেঁচামেচি। 1 ঘন্টার বোটিং শেষ হলো, এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল, আর এবার পালা ছিল নেক্সট গন্তব্যে পৌঁছানোর। নেক্সট আমরা চলে যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, আর তার আগে যে এই রাস্তাটা আপনারা কিন্তু থ্রু আউট বাংলাদেশ দেখতে দেখতে যাবেন। দেখা পেয়ে গেছি সেই ঝর্ণার, উফ কি সুন্দর লাগছে, আরো সামনে থেকে গিয়ে দেখব। বাকি যে ঝর্ণার জলটা দেখছেন ওইটা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। ওই যে দূরে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বাংলাদেশ। এই দেখুন রনেট ব্রিজে দাঁড়িয়ে বাঁ দিকে এই জঙ্গলটা যদি ক্রস করে যাই, ওই যেখান থেকে নদী, ওই যে ওইখান থেকে ওইদিকে পুরো বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া। এই যে মেঘালয়াতে তো মে মাসে সবে বর্ষা শুরু হয়, আর তাতেই ঝর্ণার এই রূপ। তাহলে কি বুঝতে পারছেন যে এই ঝর্ণার জুলাই অগস্ট মাসে কি অবস্থা হয়, কতটাই না স্রোত হয়। আমি জানি অনেকেই আপনারা ভাবেন যে জুলাই অগস্ট মাসে মেঘালয়াতে আসবেন, কিন্তু সাবধানে ঘোরার জন্য আমি সাজেস্ট করব ইদার মে জুনে আসতে, বা পরে অক্টোবর নভেম্বর বা শীতকালের দিকে আসতে। মে মাসে এসেছি বলেই কিন্তু ঝর্ণার নিচ পর্যন্ত নামতে পেরেছি। জুলাই অগস্ট মাসে কিন্তু সেটা নামা অসম্ভব হয়ে যাবে, কারণ এই পুরো জায়গাটায় জল ভর্তি থাকবে। এখন জাস্ট এই যে উমগত রিভার, ডাউকি রিভার থেকে একটুখানি এগিয়ে এসে অ্যাকচুয়ালি ওইটার এরিয়াতেই এই ওয়াটারফলটা। আমরা এখানে নামলাম, প্রথমে তো কেউ নামছিল না, সব উপরে দাঁড়িয়েছিল। তারপর আমরা ভাবলাম যে নিচে নামি, নিচে না নামলে আর ওয়াটারফলের কি মজা। এখানে একটা ব্রিজ পড়বে, যদিও বা একটা ব্রিজ কাজ করে একটা কাজ করে না। একটাতে আমি উঠলাম আপনারা দেখলেন, কিন্তু ওটা হাফ দিয়ে তারপরে ভাঙা, আর এদিকে ব্লকস আছে, তাই জন্য ওটা দিয়ে ক্রস না করে পিছন দিয়ে এসে গেছি আমরা ওয়াটারফলটায়। ইনফ্যাক্ট ওয়াটারফলের নিচে যে জলটা জমছে এখানে কিন্তু খুব ডিপ, যেমন ক্রিস্টাল ক্লিয়ার ওরম পুরো মানে ডার্ক ব্লু একটা কালার, ওই এমারেল্ড গ্রিন অ্যান্ড ব্লু মেশানো একটা কালার, আর তার সাথে ওইরকমই ডিপ, ডেপটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট ওখানে নিচে যে বোল্ডার্স গুলো, তার নিচের যে পার্টগুলো ওগুলোও দেখা যাচ্ছে। এতটাই বেশি ক্লিয়ার বাট ভেরি ডিপ, খুবই ডিপ, খুব সুন্দর জায়গাটা, খুবই। এক্ষুনি যে ফলসটা দেখলাম ওটার নাম ওনার থেকে জেনে নিলাম, নাম হলো উমক্রম ফলস। হয়তো একটু প্রনাউন্সিয়েশন আলাদা হতে পারে এখানকার থেকে, বাট উমক্রম ফলস, এই তো এখানে লেখা আছে, হ্যাঁ উমক্রম ফলস, UKREM। উনি জানালেন এই ওয়াটারফলটার নাম উমক্রম কেন। মানে জল, আর ক্রম যে ওনাদের ভাষায় মানে হলো গর্ত, হোল, যেটা আপনারা দেখলেন জলের মধ্যে যেটুকুনি ভিডিওতে বুঝতে পেরেছেন যে গর্ত গর্ত আছে আর খুব ডিপ, তাই জন্য নাম হলো উমক্রম। আবার বসে পড়েছি গাড়িতে এর পরের গন্তব্যে পৌঁছানোর জন্য। ভাবতে পারছেন শুধুমাত্র কটা গাছপালা আর একটা জঙ্গল আলাদা করে দেয় দুটো দেশকে। এতক্ষণ যেখান দিয়ে যাতায়াত করছিলাম ওখানে শুধু গাছপালাটাই আর নদীটাই বর্ডার ছিল, এখন আবার দেখলাম যে এখানে ফেন্স দেয়া শুরু হয়েছে। রাস্তায় যেতে যেতে আর একটা ওয়াটারফল দেখে নিলাম,
এই ঝর্ণাটা আপনারা গাড়ির থেকে বসেও দেখতে পারেন, কিন্তু আমি না নেমে কি করে থাকি, তাই ছুটতে চলে গেলাম ঝর্ণাটা দেখার জন্য। ঘুরতে ঘুরতে এখনো লাঞ্চ হয়নি, তাই জন্য আমাদের কাছে রাখা প্রোটিন বার আমরা খেয়ে নিলাম আর আবার জার্নি শুরু করলাম। ফেন্সের ওই পারে দেখছেন, ওইটা কিন্তু পুরোপুরি বাংলাদেশ। আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। 2003 সালে এই গ্রাম মলিংনংকে পুরস্কার দেয়া হয়েছিল অ্যাজ এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এন্ট্রি টিকিট কাটা হলো 100 রুপিস টোটাল। সন্ধ্যে 4:20 বাজে আর আমরা এখন পৌঁছে গেছি মলিংনং। 2003-তে এটা ডিক্লেয়ার হয়েছিল এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ। চলুন দেখা যাক এখনো সেটা মেনটেনড কিনা, আর অ্যাট দ্য সেম টাইম ওরা কি কি করে যে এটা মেনটেন করতে পারে। বাচ্চাটার মনে হয় এই গ্রামটা এতটাই পরিষ্কার লেগেছে যে বায়না করতে করতে আর কাঁদতে কাঁদতে এই পরিষ্কার রাস্তায় শুয়েই পড়েছে। 2017-এ আমি যখন প্রথমবার মেঘালয়া এসেছিলাম তখন কিন্তু মলিংনং ভিলেজে এইরকম টাইপের স্কাই ভিউ পয়েন্ট এসব কিছু ছিল না। যত দিন যাচ্ছে তত সোশ্যাল মিডিয়ার যুগে এইসব জায়গা আরো কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে। এই মলিংনং ভিলেজের মধ্যে একটা চার্চ আছে, চার্চ অফ দ্য এপিফ্যানি। আর এখানে যদি আপনারা স্ট্রাকচারটা দেখেন এক্স্যাক্টলি, যদি আপনারা মনে করুন ফর এক্সাম্পল একটা মুভি বলছি শার্লক হোমস, যেটা হলো রবার্ট ডাউনির করা, বেনেডিক্ট না রবার্ট ডাউনির, ওখানে দেখবেন যেমন স্ট্রাকচারগুলো, যেই এজটা ওখানে দেখিয়েছে ওই এরাটা, আর ওখানে যে চার্চের ইনফ্রাস্ট্রাকচারটা এখানে এক্স্যাক্টলি ওইরকমই লাগছে। আমার তো পুরোপুরি ওইরকমই লাগছে, খুব পুরনো, খুব সুন্দর, একটু অন্য টাইপেরই, এখনকার মডার্ন চার্চগুলোর মতন না। এই দেখুন সব গ্রামের বাচ্চারা এখানে খেলছে, ওদের মাঠ। হ্যালো, রনিতের খুব কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, খুব। আমি বলছি কেন, আমরা এই যে পুরো ডাউকির থেকে মলিংনং এর যে রাস্তাটা, মানে এত কাঁঠাল দেখেছি, আর এত বড় বড় কাঁঠাল ভর্তি, সব গাছে শুধু কাঁঠাল, কাঁঠালের গাছ, খেজুরের গাছ, আর হলো জবা ফুল। কাঁঠাল তো অনেক, আর অনেক শুধু দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, তুই খাবি কাঁঠাল। গ্রামটা পরিষ্কার ফর শিওর, এরম ভাবে রাখা, মানে এত সুন্দর সাজানো, সব জায়গা কিন্তু পরিষ্কার, রাস্তাগুলো পুরো পরিষ্কার, তারপরে উঠোনগুলো সুন্দর পরিষ্কার, ফুলের বাগান। এখানে যে মাঠে ওরা খেলছে, মাঠটাও পরিষ্কার, আমাদের ওই মাঠের মতন না যে চিপসের প্যাকেট ছড়িয়ে ফেলে রেখেছে বাচ্চারা। বাচ্চাদের মাথায়ও এটা ছোটোর থেকে ঢুকে যায়, কেন বড়দের দেখে বড়রা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, তাই জন্য ওরাও এরম ভাবেই রাখে। গ্রামের প্রতিটা কোণে আপনারা এরম টাইপের বাস্কেট বা ডাস্টবিন দেখতে পারেন। আর বলবো, গ্রামটা যেমন পরিষ্কার, আপনারা যখন ফেরত যাবেন গ্রামটার থেকে, জায়গাটা এরম ভাবে পরিষ্কার রেখেই যাবেন। আমাদের মতন ডে ট্রিপে আপনারা মলিংনং ঘুরতে পারেন। তাছাড়া এখানে হোমস্টের অপশনও আছে। এখানকার গ্রামের লোকেরা নিজেদের বাড়িতেই আপনাদের জন্য দরজা খুলে দিয়েছে, আপনারা ইজিলি এসে এই হোমস্টেগুলোতে বুকিং করে এখানেও থাকতে পারেন। কেউ যদি চান যে প্রথম দিন শিলংয়ে এসে পরের দিন সাইট সিইং করতে করতে এখানে এসে চেক ইন করে যাবেন, এখানে কিন্তু ভর্তি হোমস্টে আছে। আমরা যেমন 2 নাইট শিলংয়ে থাকছি, ওরম না থেকে একটা রাত থাকলেন, দিয়ে পরের দিন এরম সাইট সিইং করে আসার সময় লাস্টে, মানে এর আগে তাহলে লিভিং রুট ব্রিজটা করে নেবেন, আর দিয়ে লাস্টে মলিংনং করে এখানে থেকে যাবেন, দিয়ে একটা রাত এখানে থাকবেন, দেখবেন কেমন লাগে এই গ্রামের ভেতরে। তো সেই অপশনটা কিন্তু আপনাদের আছে, এখানে অনেকগুলো হোমস্টে আছে, আপনারা সেটা করতে পারেন। আমি যে কটার পাচ্ছি কন্ট্যাক্ট নাম্বারগুলো এরকম ভিডিও করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে যদি কারোর সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে ইচ্ছা করে, বুকিং করতে ইচ্ছা করে, আপনারা সেটা করতে পারেন।
আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু যে হোমস্টেগুলো আছে ওগুলোতে তো থাকার ব্যবস্থা আছেই, তাছাড়া এখানে কিন্তু বাড়িগুলোতে খাওয়া হয়। আগেরবার আমরা আসলে, এবার যেমন আমরা ডাউকিটা প্রথমে করেছি, আগেরবার আমরা এইগুলো করে ডাউকি গেছিলাম, তাই না? ডাউকিতে আবার দেরি হয়ে গেছিল, মানে করেছিলাম বোটিং, কিন্তু ফেরার সময় পুরো অন্ধকার হয়ে গেছিল। কিন্তু এবার যেই তো আগে ডাউকি করে নিয়েছি, তাই জন্য এইদিকে অবভিয়াসলি তাই লেট হয়েছে। তো ওদের যে খাওয়ার যে ব্যবস্থাগুলো থাকে ওগুলো সব বন্ধ হয়ে গেছে। ওই বাড়ির নিচে যে খাওয়াটা, ওইটা আমরা আর পাচ্ছি না করতে। কিছুই না আহামরি, বেসিক্যালি এখানকার যে লোকাল লোকরা আছে তাদের ওখানে খাওয়ার ব্যবস্থা থাকে পেমেন্ট করে, যেমন পার পার্সনের থালি হয় ওরম করে। কিন্তু এবার আমরা সেটা আর করছি না। বাইরে যে ক্যান্টিনটা আছে মলিংনংয়ের, যেখানে আমাদের ড্রাইভার দাদাও খাচ্ছে, আমরা ওখানে গিয়েই খাবো। অনেকক্ষণ তো গ্রামটা ঘুরিয়ে দেখালাম, তাছাড়া আর কটা ইনফরমেশন দিয়ে দিই। এই গ্রামে কিন্তু স্মোকিং অ্যালাউড না, আর তার সাথে এখানে ইউজ অফ প্লাস্টিক পুরোপুরি ব্যান্ড। তাই জন্য ভিডিওতে আগেও দেখিয়েছিলাম যে এখানে ডাস্টবিনটাও কিন্তু প্লাস্টিকের না, বাঁশ দিয়ে তৈরি। আর এই গ্রামের প্রতিটা মানুষই কিন্তু গ্রামকে পরিষ্কার রাখার জন্য অংশগ্রহণ করেন। ওই কারণেই 2003 সালে অ্যাজ ওয়েল অ্যাজ 2005 সালে ডিসকভার ইন্ডিয়া এই গ্রামকে ডিক্লেয়ার করে এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ। ভালো খবর যে ওই ক্যান্টিনে যেতে হয়নি, কেন একটা এখনো খোলা, এদের বাড়ির যেটা হয় যেখানে বসে আপনি খেতে পারেন। এখানে সব থালি সিস্টেম, আগেবার আমরা তাই খেয়েছিলাম। তো আমার ইচ্ছা ছিল এক কারি থালি খাওয়ার, কিন্তু এখন এক কারি আর নেই, বুঝতেই পারছেন 5টা বাজতে চলেছে। তাই জন্য আমরা দুজনে নিয়ে নিলাম অমলেট থালি। এক একটা থালি হলো 170 রুপিস করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাবার হয়েছিল, একদম ঘরোয়া। যেখান থেকে গ্রামটা শুরু, তার আগে এখানে অনেকগুলো কেনাকাটির জায়গা আছে, ওই যেটা থাকে ট্যুরিস্টদের জন্য করা। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতে পারেন। এটা হলো ব্যালেন্সিং রক। আমি তাড়াতাড়ি করে ঝটপট দেখিয়ে দিই, না হলে আবার লিভিং রুট ব্রিজটা যেটা মেন, ওটা অন্ধকার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আগে যখন আমি এসেছি তখন কিন্তু এখন যে ছোট ছোট পিলারগুলো করেছে ওগুলো ছিল না, শুধু রকটা থাকতো। তো এখন আবার আলাদা করে পিলার করে দিয়েছে, একটু আর্টিফিশিয়াল, তাই জন্য অবশ্যই লাগছে। বাট এটা হলো ব্যালেন্সিং রক। এইটাতে আলাদা করে দেখার কিছুই নেই। 10 রুপিস পার পার্সনের টিকিট নেবে। আপনারা চাইলে এটা ইজিলি স্কিপ করতেও পারেন। দেখিয়ে দিলাম, কেন আমি চাই না যে কোনো স্পট আপনাদের আমরা মিস করি। খুবই একটা ছোট্ট জিনিস, কিন্তু দেখাই যায়, বিকজ এটা খুব একটা, ভাবুন না ওইটুকুনি একটা রকের উপর এত বড় একটা রক ব্যালেন্স করে, তো দেখাই যায় এটা 10 রুপিস দিয়ে। চলুন এবার যাওয়া যাক। লিভিং রুট ব্রিজের এখানে এন্ট্রি নেবে ভেহিকেলের 30 রুপিস, আর টাইমিং লেখা ছিল কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত। এখন 5:44 বাজে। তাড়াতাড়ি করে গিয়ে দেখে নেব। একটু নিচে নামতে হয় আমার মনে আছে, আর তারপরে একটা সারপ্রাইজ তো আছেই, ওটা যদি কালকে আমরা করতে পারি তাহলে তো আরো ভালো ভিউ আপনারা পাবেন। বাট আজকে আগে এটা দেখার চেষ্টা করি। এসে গেছি লিভিং রুট ব্রিজ। অন্ধকার হয়ে গেছে। আগেবার যখন আমরা এসেছিলাম, ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি, সেবার আমরা লিভিং রুট ব্রিজ দিয়ে স্টার্ট করেছিলাম। তাই জন্য যখন আমরা ডাউকি পৌঁছেছিলাম, আমরাই মনে হয় একমাত্র বোট ছিলাম জলে, আর তার সাথে পুরো খালিও ছিল। কিন্তু ওই দিকে আবার অন্ধকার হয়ে গেছিল, কোনো একটা দিকে আপনারা অন্ধকার পাবেন। আর এবার আমরা ডাউকি দিয়ে স্টার্ট করেছি, তাই জন্য এইদিকে অন্ধকার হয়ে গেছে। বাট এখানে অন্ধকার ফিলিংটা আমার মনে বেশি ভালো লাগছে জঙ্গলের মধ্যে। যারা ট্রেক পছন্দ করেন বুঝবেন কেন বলছি, খুব সুন্দর লাগছে। তো নামতে হবে, নেমে যাওয়া যাক। নামতে না নামতেই লিভিং রুট ব্রিজের একটা ঝলক পেলাম। মেঘালয়াতে 3টে পাহাড়ের রেঞ্জ আছে, খাসি হিলস, জেন্তিয়া হিলস আর গারো হিলস। কিন্তু শুধু খাসি হিলস অ্যান্ড জেন্তিয়া হিলসের লোকেরাই কিন্তু এই লিভিং রুট ব্রিজটা বানায়। সত্যি কথা বলতে গেলে আবিষ্কারটা কে করেছিল এই লিভিং রুট ব্রিজের সেটা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু খাসি ট্রাইবের মানুষরা এটা মানে যে ওনাদের পূর্বপুরুষরা এই লিভিং রুট ব্রিজ দিয়েই স্বর্গ থেকে এই পৃথিবীতে আসে। দাঁড়িয়ে আছি এখন লিভিং রুট ব্রিজের একদম সামনে। এটা হলো সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, যেটাকে বলে রিভাইল লিভিং রুট ব্রিজ। এছাড়া আর একটা আছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, ওইটা পড়ে চেরাপুঞ্জিতে, আর ওটার জন্য ট্রেক করে যেতে হয়। এটা কিছুই না, এটা একদম গাড়ি সামনে ছাড়বে, হার্ডলি কটা সিঁড়ি, পাথরের যে সিঁড়িগুলো হয় ওগুলো,
নেমে এসে আপনারা এটা দেখতে পাবেন। কিন্তু আসল যেটা খুব লম্বা নাকি ট্রেকটা হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা বা তার থেকে বেশিও হতে পারে, ওটা করলেই বুঝতে পারবো, ওইটাতে আছে সিঙ্গেল ডেকার ব্রিজ আবার একটা ডাবল ডেকার ব্রিজ। মেইনলি সবাই ডাবল ডেকারটাই করে। তো এখানে কি হয়, রুটস গুলো তো ন্যাচারালি গ্রো হয়, ওরা কি করে একটা ব্যাম্বু দিয়ে বা কোনো একটা স্ট্রাকচার দিয়ে রুটস গুলোকে একটা ওয়ে দেখিয়ে দেয়, দিয়ে এরকম ভাবে ন্যাচারালি ব্রিজটা ফর্ম হয়ে যায়। কি সুন্দর, মানে এটা এখানেই দেখতে পাই আমরা মেঘালয়াতে যে কি সুন্দর নেচার থেকে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, যেটা আমাদের মানুষের হেল্প হয়, যেটা আমরা ম্যানমেড আলাদা করে বানাই, ওটা নেচার থেকেই তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখুন। আর এই লিভিং রুট ব্রিজগুলো তৈরি হয় রাবারের গাছ থেকে। জানি লিভিং রুট ব্রিজটা দেখার আপনাদের খুবই ইচ্ছা, কিন্তু সেটা অন্ধকারে দেখছেন, কোনো অসুবিধা নেই। বলেছি না পরের দিনে একটা সারপ্রাইজ আছে, সেটা আরও সুন্দর একটা লিভিং রুট ব্রিজ, রাদার বলবো দুটো, ওইটা দেখার অপেক্ষায় থাকুন। আর এখান থেকে শিলং ফেরত যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস। এই রাত্রির বেলা জঙ্গলের মাঝখান দিয়ে যখন টেম্পারেচার এত কমে গেছে, উফ কি এক্সপিরিয়েন্স! যাদের অ্যাডভেঞ্চার পছন্দ, এই রাতের জার্নিটা দুর্দান্ত লাগবে। 8:30 নাগাদ আমরা পুলিশ বাজার ঢুকে গেছিলাম। কালকে যেটা খেয়েছিলাম দুর্দান্ত খাবার ছিল, তাই জন্য ওইটাতেই আবার গেছিলাম, কিন্তু ওইটা বন্ধ হয়ে গেছে, বাইরে ক্লোজ লেখা, ভেতরে গেস্ট বসে আছে, বাট লাস্ট অর্ডার টাইম হয়ে গেছে, তাই জন্য এখানে আরেকটাতে ঢুকেছি। এটার নাম কি রে, নামটাই তো মনে হয় চেক করিনি, বারবিকিউ চাইনিজ রেস্টুরেন্ট। ঝটপট এসে অর্ডার দিয়ে দিয়েছিলাম। কি কি খেয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে টোটাল বিল কত হয়েছিল সেটা তো অবশ্যই লেখা থাকবে। নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম ওয়াটার, তার সাথে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড এখানকার স্পেশালিটি পর্ক। পুলিশ বাজারে খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটা দিলাম আমাদের এয়ারবিএনবির দিকে। এই ছিল আমাদের ডে 2 ইন মেঘালয়া। খুব ভালো গেছে দিনটা। হোপ আপনাদের ব্লগসগুলো ভালো লাগছে। প্লেলিস্ট তৈরি করা থাকবে, আগের এপিসোড না দেখে থাকলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।